নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ ২০ জন উপদেষ্টার বিরুদ্ধে স্যাংশন দিয়েছেন, অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছেন। সরকারের পরিণতি কোন দিকে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। আমার মনে হয় অনেকটা সত্যি হয়ে গেল। কার কথা? সমন্বয় সার্জিস আর হচ্ছে হাসপাতার কথা। তারা কি বলছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে আওয়ামী লীগ ফিরবে, ডোনাল্ড ট্রাম্প আসলে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় ফিরবে। তাদের কথা সত্যি হয়ে গেল আলহামদুলিল্লাহ। ২০ জনের উপদেষ্টা বা ডক্টর ইউনূস সহ তাদেরকে নিষেধাজ্ঞা করলেন। অন্যদিকে ২৪ ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস গ্রেফতারও হতে পারে। জনাব ইউনূস সাহেব সরকারের সুনাম এখন শূন্যের কোঠায়। সমন্বয়কদের মধ্যে আহতাশ। যত দিন অতিবাহিত হইতেছে তত তাদের প্রতি মানুষের, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো পর্যন্ত ধীরে ধীরে বিশ্বাস কমতেছে এবং সুনামও ধীরে ধীরে এখন কোথায়? শূন্যের কোঠায় চলে যাচ্ছে। দেশ এক ভয়াবহ গৃহযুদ্ধের মুখোমুখি। নিষিদ্ধ রাজনৈতিক দল জামাতের সাথে ওই ক্রান্তিকালে ক্যান্টনমেন্টে বৈঠক হতে পারে, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। আওয়ামী লীগ তার কর্মসূচি পালন করতে পারবে না কেন? এটি সেনা প্রধানের কাছেই প্রশ্ন। এই সরকারটি সেনাবাহিনীর ইশারায় থাকতে পারে, চলে যেতে পারে। ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারির মাঝামাঝি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, ২৪-এর নির্বাচনে যারা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য, আমি আর দামির নির্বাচনে যারা দামি প্রার্থী হিসেবে ছিলেন তাদেরকে এই দলে আনা হবে। তাদের অধিকাংশই তো আওয়ামী লীগের, এবং শোনা যাচ্ছে যে তাদের অনেকের সমাগম ঘটতে পারে এই দলে। এবার পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল শেখের বেটি আসবেই। এখানে খবরে বলা হচ্ছে শরীয়তপুর জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে এবার ভেসে উঠল শেখের বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদেরকেই গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগত। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পেরে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে রয়েছেন ফেসবুকে, সেটি দেখলাম এবং খুব স্বাভাবিকভাবে অনেক আগ্রহ নিয়ে তার কথা শুনছিলাম। তবে যেটা বেশি আমাকে অবাক করেছে, পুরো বক্তব্যে দুইটা বিষয়ে কথা বলার সময় শেখ হাসিনা তার নিজের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন। বক্তব্যের শেষের দিকে এটিএমএ লাইভ অনেকক্ষণ ধরে চলে, মাঝখানে শেখ হাসিনা যুক্ত হন এবং বেশ কয়েকবার তার ইন্টারনেট কানেকশন লস্ট হয়, তার কনভারসেশন লস্ট হয়, তিনি আবার আসেন, আবার তিনি কথা বলেন এবং একটা পর্যায়ে তিনি বলেন যে তিনি আসলে দূরে কোথাও নয়, তিনি বাংলাদেশে আছেন। এবং সেটা তিনি বাংলাদেশে আছেন বলার সাথে সাথে সেটাকে তিনি আবার একটু ঘুরিয়ে দিয়েছেন, যেন তিনি যে আসলেই বাংলাদেশে আছেন এ ব্যাপারে যেন মানুষ নিশ্চিত না হয় বা মানুষের মনের মধ্যে যেন সন্দেহ থাকে বা মানুষ যেন কনফিউশনের মধ্যে থাকে। তিনি বলেছেন বাংলাদেশে আছে, এ ধরনের শব্দ তিনি উচ্চারণ করেছেন। আপনারা যদি পুরো লাইভটা শোনেন আপনারা সেটা বুঝতে পারবেন। এখন যখন তিনি এই কথাটা বলছিলেন আমি নিজে খুব অবাক হলাম, আসলে কি তিনি বাংলাদেশে রয়েছেন? এবং শেখ হাসিনার অবস্থা নিয়ে অনেক প্রশ্ন আমি এর আগেও অনেকবার তুলেছি এবং আপনারা দেখবেন এই প্রশ্নগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে মোটামুটিভাবে ঘুরছে। একটা প্রশ্ন ছিল এর আগে শেখ হাসিনা ফোন কলে বলেছিলেন আমি দূরে নেই, কাছেই আছি, যেন চট করে ঢুকে পড়তে পারে, যেটা নিয়ে প্রচুর ট্রোলড হয়েছেন তিনি। সেটা ছিল তিনি কাছে রয়েছেন। গতকালকে তিনি বলেছেন তিনি বাংলাদেশেই আছেন এবং সেটা তিনি আবার পরবর্তীতে ঘুরিয়ে ফেলেছেন, তার জায়গা নিয়ে তিনি আবার ধোঁয়াশা তৈরি করলেন, যে তখন আবার আপনি বুঝতে পারবেন না তিনি আসলেই বাংলাদেশে আছেন বলতে সেটি আসলে তিনি শারীরিকভাবে রয়েছেন সেটা বুঝিয়েছেন নাকি তিনি মেন্টালি বাংলাদেশে রয়েছেন সেটা বলেছেন। কিন্তু তিনি বাংলাদেশে আছেন এই শব্দটা উচ্চারণ করেছেন। আরও একটা বিষয় আপনাদেরকে খুব অবাক করবে, যেটা আমাকে আরেকটু বেশি কনফিউজড করেছে তার অবস্থান নিয়ে, এবং সেটি হলো বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে তিনি বেশ কয়েকবার তিনি তার বক্তৃতা শেষ করছিলেন, আলাপচারিতা তিনি তার কথোপকথন তিনি শেষ করছেন, বেশ কয়েকবার তিনি খুদা হাফিজ বলেছেন, পরবর্তীতে আবার প্রসঙ্গক্রমে তিনি আবার নতুন করে কথা বলা শুরু করছেন, আবার তিনি খুদা হাফিজ বলছেন এবং একটা পর্যায়ে তিনি বলছেন তার বিরুদ্ধে যেই মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো সম্পর্কে তিনি বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল তিনি সেটা রেফারেন্স টেনেছেন, নানান বিষয় নিয়ে তিনি কথা বলছেন। এবং শেষবার তিনি যখন, আপনারা জানেন যে সারা দেশে যেই আইনজীবী সমিতির নির্বাচনগুলো হচ্ছে বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ সমর্থিত যারা তারা জয়লাভ করছেন, তিনি সেই ব্যাপারটা তিনি বলতে চাইলেন যে বারের যে নির্বাচন হচ্ছে এটা বললেন তিনি, এবং যারা হোস্ট তারা আবার অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাইছিলেন বা একটু অবাক হলেন বা কিছু একটা, তখন শেখ হাসিনা একটা জিনিস বললেন
যে আমাকে অনেক রাত জাগতে হচ্ছে, তোমাদের চেয়ে আমি বেশি খবর রাখি, এরকম কিছু একটা। এবং এর পরবর্তী তিনি বললেন আমি রাত 12টা পর্যন্ত কথা বলি সবার সাথে, রাত 12টা পর্যন্ত। এখন দেখেন এখানে টাইম জোনের একটা বিষয় রয়েছে। যদি তিনি দিল্লিতে থাকেন, যেটা আমরা জানি সবাই বলা হচ্ছে, তাহলে তো নিশ্চয়ই সময়টা ঠিক 12টার কাছাকাছি হতো। তিনি কথা বলা শেষ করতে চাইলেন, তিনি টাইমটাও নির্দেশ করলেন কথা বলতে গিয়ে। সেখানে তিনি বলছেন যে তিনি 12টা পর্যন্ত কথা বলবেন বা বলছেন, বা এই যে তিনি লাইভে যুক্ত হলেন এই টিমের সঙ্গে, সেটার জন্য তিনি 12টা পর্যন্ত সময় তিনি ফিক্সড করেছেন, বা তিনি 12টা পর্যন্ত এখানে বক্তৃতা করবেন বা তিনি কথা বলবেন। এবং এই 12টা কিন্তু আসলেই দেখলাম তখন আমাদের ঘড়িতে 12টা বাজতে চলেছে, মানে 12টার আশেপাশে এই বক্তৃতাটুকু তিনি যখন বক্তৃতা করছিলেন। তো এই সব কিছু মিলিয়ে 3টা বিষয় গতকালকে বক্তৃতা তিনি একবার বলছেন তিনি দেশে রয়েছেন, একবার বললেন তিনি 12টা পর্যন্ত কথা বলবেন সবার সঙ্গে, এবং তার নেটওয়ার্ক ডিস্টারবেন্স। এই 3টাতে কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনা আসলে কি তাহলে দিল্লিতে রয়েছেন, নাকি পর্দার অন্তরালে আমরা আসলে এমন কিছু জানি না যেটা ঘটেছে, বা এমন কিছু আমাদেরকে কি বোঝানো হচ্ছে আমাদের জনগণকে। কারণ শেখ হাসিনার চলে যাওয়ার কোনো ফুটেজ আমরা পাইনি। সমন্বয় কেন বলছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি আসে তাহলে আওয়ামী লীগ আর শেখ হাসিনাও নাকি আসবে, আর অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা যে বা যারা হবে তাদের বাপ ডাকাবে, মানে ডোনাল্ড ট্রাম্প নাকি আওয়ামী লীগের বাপ হয়ে ফিরবে। আমার মনে হয় অনেকটা সত্যি হয়ে গেল। কার কথা? সমন্বয় সার্জিস আর হচ্ছে হাসনাতার কথা। তারা কি বলছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে আওয়ামী লীগ ফিরবে, ডোনাল্ড ট্রাম্প আসলে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় ফিরবে। তাদের কথা সত্যি হয়ে গেল আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে আপনারা কিন্তু শুরুতে শুনলেন 20 জনের উপদেষ্টা বা ডক্টর ইউনূস সহ তাদেরকে নিষেধাজ্ঞা করলেন। কে করলেন? আপনার ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আরো আছে, শুনেন। ডোনাল্ড ট্রাম্প তিনি আরো জানান যে ডক্টর ইউনূস সহ যে বাজার আছে এই 20 জনের নামে নিষেধাজ্ঞা তো করছেই। অন্যদিকে আপনার স্ক্রিনে একটা ছবি দেখেন, ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার থেকে যত আপনার অর্থনৈতিক দিক দিয়ে কিংবা যত ব্যবসা বাণিজ্য আছে বা ডক্টর ইউনূসের সমস্ত কিছু বাতিল করলেন। অন্যদিকে 24 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস গ্রেফতারও হতে পারে। কিভাবে হতে পারে? তার যে গ্রামীণ ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে তিনি অনেক মনে করেন দুর্নীতি প্রতিনিয়ত কি করে আসতেছিল। আর এই বর্তমান বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যেভাবে পুলিশ প্রশাসনকে যেভাবে গণহত্যা করা হয়, সমস্ত কিছু কি আমি বলি নাই যে আমেরিকা বলছিল আপনার এটাকে খতিয়ে দেখার জন্য কিংবা তদন্ত করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার যে আপনার রাষ্ট্রদূত ছিল, মানে আগের প্রেসিডেন্টের, সে ছিল আপনার ডক্টর ইউনূসের বন্ধু বান্ধব। আমাদের বাংলাদেশে কিন্তু তদন্ত করার জন্য তাদেরকে কি আসার কথা ছিল, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প যখন নাকি ক্ষমতায় বসে তখন কি সাথে সাথে ঘাড় ধরে এদেরকে নামিয়ে দেয়। মানে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমার পছন্দ মোতাবেক আমি বাংলাদেশে পাঠাবো আমেরিকার রাষ্ট্রদূতকে। কি হয় নাই? পাঠাইছিল। এবং যখন নাকি আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আসে কি বলছিল? যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। কিভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে। এবং বাংলাদেশে জুলাই মাস কিংবা এই কোঠা আন্দোলন নিয়ে আপনার কতজন আপনার হত্যা হয়েছে, বা মব জাস্টিসের কিংবা মব ক্লিনের কিংবা আপনার সংখ্যালঘুদের মানে কত সংখ্যক মানুষ আসলে আক্রমণ হয়েছে কিংবা ঘর বাড়ি ছাড়া হয়েছে, এদের একটা লিস্ট করার জন্য ডক্টর ইউনূস কিন্তু করে নাই। ডক্টর ইউনূস সহ 20 জনের নামে যে আপনার নিষেধাজ্ঞা আসলো, এবং সেই 20 জনের ভিতরে সমন্বয়ক সার্জিস, হাসনাত, আসিফ, তারপরে হচ্ছে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ কিংবা নাহিদ, মানে অনেকে 20 জন, একদম 20 জন। এর ভিতরে অন্যতম হচ্ছে ডক্টর ইউনূস। উনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার ভিতরে তিনি গ্রেফতার হতে পারে। আমেরিকার যে আপনার আমেরিকাতে যে ব্যবসা বাণিজ্য ছিল ডক্টর ইউনূসের সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিছে। উল্টো দিকে আপনার আমেরিকার যে রাষ্ট্রদূত ছিল, মানে সাবেক রাষ্ট্রদূত আপনার ডক্টর ইউনূসের বন্ধু, ওনাকেও কি পদত্যাগ করেছে। এবং ওনার যে আপনার ব্যক্তিগত কেরিয়ার কিংবা ডক্টর ইউনূসের সাথে যে সম্পর্ক ছিল এটা নিয়েও কি তদন্ত করবে যে এই 2 জন মিলে বা আমেরিকার আরো কেউ আছে কিনা, বা এদের একটা কমিটি কিংবা আপনার মানে দল আছে কিনা যারা নাকি এই দলের মাধ্যমে কিংবা আপনার আমেরিকার সহায়তায়, মানে ডক্টর ইউনূসের বন্ধুদের সহায়তায় বাংলাদেশে যে অরাজকতা কিংবা পুলিশের উপরে গণহত্যা মব ক্লিন যারা নাকি চালাইছে এদেরকে তদন্ত করে বের করে আনা। জনাব ইউনূস সাহেব সরকারের সুনাম এখন শূন্যের কোঠায়, সমন্বয়কদের মধ্যে আহতাশ। দেখেন, এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো 9ই আগস্ট, তখন কিন্তু তাদের ব্যাপক সমর্থন ছিল এবং ব্যাপক পাওয়ার ছিল। তারা যা কিছু মন চায় তাই কিছু করতে পারছে। এবং সাধারণ মানুষের মনের মধ্যে এমন একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে জনাব ইউনূস সাহেব সরকারে এসেছে, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি বিশ্বমানের নেতা, তিনি আমাদের 50 টাকার চাউল 25 টাকায় খাওয়াইব, তিনি আমাদের আরামায়েশে রাখবো। আমরা অতীতের সরকারের আমলে যেভাবে জীবনযাপন করছি তার থেকে আমরা অনেক সহজ থেকে সহজতরভাবে জীবনযাপন করব। রাজনৈতিক দলগুলো ভাবা শুরু করলো, জনাব ইউনূস সাহেব আসলো, তিনি একজন ভালো মানুষ, তিনি বিশ্বমানের নেতা, তার সুনাম আছে, যে আছে খ্যাতি আছে, তার একটা শান্তিতে নোবেলও আছে।
তিনি একটা সুন্দর সুষ্ঠু ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন দিব, জনগণের প্রতিনিধি সরকার গঠন করবে। এগুলো কিন্তু চাওয়া আছে, কিন্তু দিন যত যাইতেছে, যত দিন অতিবাহিত হইতেছে, তত তাদের প্রতি মানুষের সাধারণ